আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন ও বন্ধুগণ, সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব এবং কি বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে ১৯তম নিবন্ধন। সামনে যে পরীক্ষা আসছে, যারা এনটিআরসির অধীনে পরীক্ষায় বসতে চান তাদের বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের প্রশ্নের ভিত্তিতে। অনেকেই আমাদের প্রশ্ন করেছেন ১৯তম নিবন্ধন কি হবে, কিভাবে হবে, নতুন ফরম্যাটে কিন্তু পরীক্ষা পদ্ধতি হতে যাচ্ছে। বলা চলে যে চাকরির পরীক্ষার যে সিস্টেম এতদিন ধরে চলে আসা, যে ট্রেডিশনাল পন্থা, সেটা বলা চলে যে একটা আপগ্রেডেড হতে যাচ্ছে। এবং এই পদ্ধতিকে বলা হয় যুগ উপযোগী পদ্ধতি এবং সময়কে যাতে বাঁচাতে পারে, এই জন্য মূলত সরকার বিভিন্ন সময়ে যুগান্তকারী এই পদক্ষেপগুলো নিয়ে থাকে। তো আমি এই বিষয়ে আরও ডিটেলস আলোচনা করব। আমি একটু সময় দিচ্ছি আপনাদেরকে। যারা নিবন্ধন নিয়ে ১৯তম নিবন্ধন নিয়ে বিভিন্ন প্রশ্ন আপনার ভিতরে আছে, এই প্রশ্নগুলো অবশ্যই আজকে করবেন। আর প্রথমে এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে, তাদের প্রশ্নের উত্তরগুলো যাতে এখান থেকে পায়। তো আমি একটু জানতে চাচ্ছি যে কে কোথা থেকে দেখছেন, আপনি কোথা থেকে দেখছেন এটাও জানিয়ে দেন, আর সাথে সাথে একটা শেয়ার দিয়ে দেন। ঠিক আছে, শেয়ার দিয়ে হচ্ছে ডান লিখে দেন। ওকে, আমি একটু ১ মিনিট সময় নিচ্ছি। ১ মিনিট সময় নিচ্ছি, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবে ইনশাল্লাহ। শেয়ার ডান লিখে দিবেন। আচ্ছা, আমার কথা বোধহয় বোঝা যাচ্ছে। তা আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে নিবন্ধন। তবে ১৯তম নিবন্ধন বলতে এই কথাটা আগামী বিজ্ঞপ্তিতে থাকবে না, এতটুকু আমরা নিশ্চিত হতে পারি। আচ্ছা, তো শিক্ষকতা আপনার যদি একটা টার্গেট থাকে, সম্মান নিয়ে যদি আপনি লাইফ লিড করতে চান, যদি অল্পতে আপনি সন্তুষ্ট থাকতে চান, আমি বলবো যে আপনাকে অবশ্যই এই শিক্ষকতার প্রফেশনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়াটা জরুরি। তো আপনার শিক্ষকতার যোগ্যতা অনুযায়ী নিবন্ধনের কোন কোন পর্যায়ে আপনি আবেদন করতে পারেন। আপনারা জানেন নিবন্ধন কিন্তু ২ ধরনের হয়, স্কুল নিবন্ধন, আবার কলেজ নিবন্ধন, মাদ্রাসায় নিবন্ধন, সহকারী শিক্ষক, আবার ইবতদায়ী পর্যায়ে। তো বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে পরীক্ষা ক্যাটাগরিতে হচ্ছে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, নিবন্ধনের সার্কুলার দিয়েছে কি? আচ্ছা, এখনো নিবন্ধনের সার্কুলার আমরা পাইনি ওভাবে। কালকে আমি একটা বিজ্ঞপ্তি পেয়েছি, বিজ্ঞপ্তি বলতে একটা পোস্ট পেয়েছি ফেসবুকে, পরে ঘাটাঘাটি করে দেখলাম যে এটা আগামাথা কিছু পাচ্ছি না। যদি পাই আমরা ইনশাল্লাহ সঠিক তথ্য না জেনে আপনাদেরকে কোনো কিছু এখানে দিব না। ঠিক আছে, নিবন্ধনের খুব শীঘ্রই আপনাদের সার্কুলার আসবে, এতটুকু বিশ্বাস রাখেন। আচ্ছা, মাদ্রাসার কি ১৪০ সাবজেক্টের উপর থাকবে স্যার? আচ্ছা, এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব। শুধু এখন আলোচনা হবে নিবন্ধনের উপরে। আমি পূর্বে আরেকটা লাইভ ক্লাস নিয়েছি, সেমিনার নিয়েছি শুধু প্রাইমারির জন্য। প্রয়োজনে আপনারা সেই ক্লাসটা দেখে আসতে পারেন। আর এখন আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ নিবন্ধন প্রত্যাশী, যারা নিবন্ধনে অংশগ্রহণ করতে চান এবং কি নিজের জীবনটাকে তৈরি করতে চান, নিবন্ধনে পরীক্ষা দিয়ে আপনার যোগ্যতা প্রমাণ রাখতে চান, তাদের জন্য মূলত এই বিষয়টা, আজকের ক্লাসটা। আচ্ছা, আসেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আসলে কি কোন কোন ক্ষেত্রে আপনি আসলে নিজেকে যোগ্য করতে চাচ্ছেন। দেখেন, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে নিবন্ধনে, সেটা হচ্ছে আপনি যদি দাখিল বা এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাইলে আপনি স্কুল 2-তে আবেদন করতে পারবেন না, এবং কি স্কুলেও আবেদন করতে পারবেন না, কলেজেও করতে পারবেন না। তার মানে দাখিল দিয়ে আপনার এখানে নিবন্ধনে আবেদন করা যাবে না। দেখেন, ক্রস। তারপরে দেখেন, আপনি এইচএসসি বা আলিম বা এইচএসসি আলিম ভোকেশনাল সমমান, এটা দিয়ে কিন্তু স্কুল 2-তে আবেদন করা যায়। ঠিক আছে,
কিন্তু আপনি স্কুলে আবেদন করতে পারবেন না সহকারী শিক্ষক হিসাবে জয়েন করার জন্য, অথবা কলেজ নিবন্ধন দিতে পারবেন না আপনি সেখানে প্রভাষক হওয়ার জন্য। মানে এই এইচএসসি সার্টিফিকেট দিয়ে বা আলিম সার্টিফিকেট দিয়ে আপনি ওই পরবর্তী 2টা ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন না। তারপরে আপনি যদি ডিপ্লোমা পাস করেন 3 বছর বা 4 বছর মেয়াদি ট্রেড কোর্স, সেখানে আপনি স্কুল 2তে করতে পারবেন আবেদন, আবার সেখানে স্কুলে আবেদন করতে পারবেন, বাট কলেজে পারবেন না। 3 বছরের কোর্স দিয়ে কলেজে অ্যাপ্লাই করা যায় না। তারপর ডিপ্লোমা পাস যদি হয়ে থাকে, আবার বিএসসি পাস যদি করে থাকেন, এটা অনার্স সমমানের, সেক্ষেত্রে আপনি স্কুল 2তে আবেদন করতে পারবেন, আপনি স্কুলে আবেদন করতে পারবেন, আপনি কলেজেও আবেদন করতে পারবেন। তার মানে 3টা পর্যায়ে নিবন্ধনে আপনি আবেদন করতে পারবেন যদি এই কোয়ালিটিগুলো আপনার থাকে, এই পড়াশোনা যদি থাকে, ডিপ্লোমা পাস অথবা বিএসসি এটা যদি থাকে। আর যারা ডিগ্রি করেছেন, ডিগ্রি এই যে 3 বছর বা পাস করেছেন, অথবা ফাজিল তো 3 বছরে হয়, তাই না? মাস্টার্স যদি থাকে, ফাজিলের সাথে কিন্তু মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনি হচ্ছে স্কুল 2তে পারবেন, নিবন্ধনে পারবেন, এবং কলেজে আপনি কিন্তু এখানে পাচ্ছেন না। ঠিক আছে, কামিল পাস করে কিন্তু দেখা যায় কলেজে ওটা করা যায় না। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি পাস মার্ক কত। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দেব ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে না, আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন। এবার দেখেন, ডিগ্রি পাস বা 3 বছর মেয়াদি যারা আছেন, আচ্ছা শুধু যারা ফাজিল পাস করেছেন 3 বছর মেয়াদি তারা পারবে না হচ্ছে প্রভাষকে, কিন্তু যারা হচ্ছে মাস্টার্স আছে তারা কিন্তু আবার পারবে। ঠিক আছে, আপনার ফাজিলও আছে, আবার মাস্টার্স পাস করেছেন, অথবা কামিল আছে 2 বছরের, এই 2টার যে কোনো একটা প্লাস ফাজিল অথবা ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে আপনি স্কুল 2, স্কুল এবং কলেজের যে কোনো পর্যায়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3টা আপনি অ্যাপ্লিকেশন করে পরীক্ষা দিতে পারবেন, 3টার জন্য আপনি যোগ্য। আবার অনার্স বা সমমানের 4 বছর মেয়াদি যারা, ফাজিল 4 বছর যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি স্কুলে দিতে পারবেন, স্কুল 2তে দিতে পারবেন, এবং কলেজও দিতে পারবেন। আবার যারা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছেন 1-2 বছরের, তারা হচ্ছে আসলে সবগুলোতে পারবেন। মাস্টার্স কমপ্লিট যারা করেছেন, তার মানে হচ্ছে আপনি ফাজিল কামিল দিয়েই তো করেন এটা, বা অনার্স কমপ্লিট করে তো মাস্টার্সটা করেন। তার মানে নিচের কোয়ালিফিকেশন যদি থাকে এডুকেশনাল, তাহলে আপনি স্কুল 2, স্কুল এবং কলেজ এই প্রত্যেকটা পর্যায়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, কত টাকা নেয় অ্যাপ্লাই করার টাইমে একটু বলবেন কাইন্ডলি? আচ্ছা, এটা সর্বোচ্চ কত? 500 টাকা, 300 টাকা করার কথা। হ্যাঁ, 300 টাকা হয়তো আপনার অ্যাপ্লিকেশন ফি নিবে, আরো কমাতেও পারে, এটা বলে দিবে আপনাকে। ঠিক আছে, নিবন্ধন যখন সার্কুলার দিবে সেখানে উল্লেখ করে দিবে। বিসিএস এর আগে 1000 টাকা ছিল, বাট এখন কি 1000 টাকা? এখন 1000 টাকা না, এখন একবার কম্পিউটার অফিসে যদি কম্পিউটার যে অপারেটর তাকে সহ খরচ দিলে 500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, আর ওদের খরচ মাত্র একবারে 300 টাকা মাত্র। তো তেমনি ভাবে আপনাকে এই কোয়ালিফিকেশনগুলো লাগবে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে নতুন পদ্ধতিতে পরীক্ষা নিবে, এইটা বলে আমাদের একটা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে যে ভাইয়া নতুন পদ্ধতিতে যে মানবন্টনটা এটা কিভাবে হবে। আচ্ছা, আমি যদি একটু বলি, সেটা হচ্ছে 200 মার্কের পরীক্ষা হবে। 200 মার্ক, এই 200 মার্কের মধ্যে আপনি যেই সাবজেক্টে পড়েছেন সেখানে 100 মার্কের হবে। আর আপনি জেনারেল বলতে কি কি? জেনারেল বলতে এখানে থাকবে হচ্ছে বাংলা, এখানে থাকবে হচ্ছে ইংলিশ, এখানে থাকবে হচ্ছে জিকে, আবার এখানে থাকবে হচ্ছে ম্যাথ, আবার এখানে থাকবে হচ্ছে ডেইলি সায়েন্স। এই যে কয়েকটা বিষয় বললাম, এই প্রত্যেকটা বিষয়কে জেনারেল বলা হয়। এখানে আপনার এমসিকিউ আকারে 100 মার্কের থাকবে, আর 100 মার্কের থাকবে হচ্ছে লিখিত সাবজেক্টিভ। ঠিক আছে, আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন অথবা কামিল করেছেন সেই সাবজেক্টের উপর আপনাকে 100 মার্কে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা মাদ্রাসাটা একটু ভিন্ন, আমি একটু পরে বলছি, কিন্তু যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন তাদের জন্য এটা। এখন প্রশ্ন হচ্ছে পাস মার্ক কত? আচ্ছা, পাস মার্কটা এখানে আসলে উল্লেখ নেই, আমি ডেটা সহকারে আপনাদেরকে দেখাচ্ছি, ওখানে উল্লেখ নেই। আগে যেমন এমসিকিউতে 40 পাইলেই আপনাকে পাস ধরা হতো, এখন কিন্তু সেই সুযোগ নাই। ঠিক আছে, এখন আপনাকে সর্বোচ্চ, যে বিসিএস এর মতো সর্বোচ্চ মার্কস পেতে হয়। তাহলে 200 মার্কের বিষয়টা আমি আশা করি বুঝাতে পেরেছি। তবে
এই যে 200 মার্কের পরীক্ষা হবে এমসিকিউ প্লাস রিটেন, এটা এক বসাতে হবে। এমসিকিউ প্লাস রিটেন এক বসাতেই হবে। এখানে এমন না যে আপনাকে বিরতি দিবে 100 নাম্বারের পরে, তারপরে আবার 100 নাম্বার পরীক্ষা দিবেন। দেয়ার ইজ নো চান্স। আপনাকে এক বসাতেই এই পরীক্ষাটা শেষ করতে হবে, এমসিকিউ প্লাস রিটেন। ধরেন আপনি বাংলায় অনার্স করেছেন, বাংলাতে আপনাকে 100 নাম্বারে পরীক্ষা দিতে হবে। আপনি ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, এই ইংলিশে আপনাকে 100 নাম্বারে পরীক্ষা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে সাবজেক্টিভ 100 নাম্বার, এটা পুরাটা কি লিখিত আকারে হবে নাকি এক কথায় থাকবে? হ্যাঁ, এটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। তবে এখানে 50 নাম্বার আপনার এমসিকিউ আকারে থাকতে পারে, আর 50 নাম্বার লিখিত বা রিটেন থাকতে পারে। ঠিক আছে, রিটেন থাকতে পারে, এটা হচ্ছে সাবজেক্টিভের কথা বলছি। আবার এমনও হতে পারে পুরো 100 নাম্বারে আপনার রিটেন থাকতে পারে। এটা দুইটা অপশন, এখনো কিন্তু চূড়ান্ত হয়নি। তবে 200 নাম্বারে যে পরীক্ষা হবে এটা ঠিক, কিন্তু আগে কি 50-50 করে সাবজেক্টিভ নিবে নাকি পুরোটাই হচ্ছে রিটেন নিয়ে নিবে এমসিকিউ বাদ দিয়ে, এটা নিয়ে এখনো আলোচনা টেবিলে পড়ে আছে, দৌড়ঝাঁপ চলছে। করতে পারবে আপনি তো? আচ্ছা, 3 বছর মেয়াদি ডিগ্রি দিয়ে কলেজে আবেদন করতে পারবে? আপনি তো ক্রস দিলেন, হ্যাঁ এটা পারবে। 3 বছর আচ্ছা ডিগ্রি দিয়ে আপনি করতে পারবেন না, এখানে মাস্টার্স লাগবে। শুধু যারা 3 বছর মেয়াদি ডিগ্রি কোর্স করেছেন আপনার সাথে সাথে সেখানে মাস্টার্স লাগবে, না হয় কলেজে করা যায় না। ঠিক আছে, কিন্তু আপনি যদি অনার্স করে থাকেন 4 বছর মেয়াদি, তাহলে আপনি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে মাস্টার্স জরুরি না। শুধু যারা ফাজিল কামিল করেছে বা মাস্টার্স করেছে তারাই কেবল কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, মাস্টার্স লাগবে। ঘুষ লাগবে নাকি? আচ্ছা, আপনার জানা মতে কোনো চাকরি পেতে ভাইবা কোনো ঘুষ লাগবে নাকি? না, আপনার যদি যোগ্যতা থাকে সেখানে আপনাকে ঘুষ দিতে হবে না। ঠিক আছে, আর ঘুষ দিয়ে কেন আপনার চাকরি নিতে হবে? প্রয়োজনে আপনি রিক্সা চালাবেন অথবা মানুষের বাসায় কাজ করবেন। ঘুষ দিয়ে যদি আপনাকে চাকরি নিতেই হয় তাহলে সারা জীবন আপনাকে এটা পেরা দিবে। ঠিক আছে, যে আমি কিন্তু ঘুষ দিয়ে তারপর চাকরি নিয়েছি, পুরো টাকাটাই হচ্ছে আমার এই হারাম। ঠিক আছে, এটা এটা কখনো করবেন না, চিন্তাও করবেন না। দেখবেন আপনি চিন্তা করলে এটা মাথায় চলে আসবে, এরকম অপশনও চলে আসতে পারে, আল্লাহ না করুন। তাহলে দেখেন জেনারেলে আপনাদের কি কি বিষয় থাকবে এখানে। বাংলা থাকবে হচ্ছে 25 মার্কে, তারপরে ইংরেজি থাকবে হচ্ছে 25 মার্কের, গণিত থাকবে হচ্ছে 25 মার্কের, আর বিজ্ঞান থাকবে হচ্ছে 25 মার্কে। এই টোটাল 100 নাম্বারে পরীক্ষা হবে। আচ্ছা, এখানে একটা বিষয়, বিজ্ঞান প্লাস গণিত একটু বলে রাখি, বাংলা ইংরেজি বিজ্ঞান আর গণিত, এই বিজ্ঞানটা এখানে হবে। হ্যাঁ, বিজ্ঞান আর গণিতে থাকবে হচ্ছে 25 নাম্বার, আর এটা হচ্ছে জিকে, এই জিকেতে থাকবে হচ্ছে 25 নাম্বার। টোটাল 100 মার্কসে আপনার পরীক্ষাটা হবে। ঠিক আছে, টোটাল 100 মার্কস হচ্ছে আপনার পরীক্ষাটা হবে, যেই পরীক্ষাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এটা হচ্ছে এনটিআরসির অধীনে যে পরীক্ষা সেটার কথা বলছি। আচ্ছা, মাদ্রাসার বিষয়টা ক্লিয়ার করুন স্যার। ইয়েস আশরাফুল আলম ভাই, অবশ্যই ক্লিয়ার করছি মাদ্রাসা বিষয়ে। এখন আমি আপনাদের সার্কুলার পরে পরে বুঝাবো। তবে মাদ্রাসার সাবজেক্টিভ সেখানে 160 মার্ক রাখা হয়েছে, এখনো এটা কার্যকর করে নাই। 160 মার্ক শুধু সাবজেক্টিভ আপনার বিষয়ের উপর। আপনি যদি ফিকা অথবা আরবিতে অনার্স এই ফাজিল কামিল করে থাকেন, সেখানে 60 নাম্বার আপনার বিষয়ের উপরে আপনাকে প্রশ্ন করবে। ঠিক আছে, একটু কষ্ট কিন্তু আপনার করতে হবে। আচ্ছা, এই যে আমি দেইনি, চাকরিও হয়নি, হ্যাঁ ভাই এটা খুব ভালো করেছেন। আপনি কেন ঘুষ দিয়ে ওখানে চাকরি নিতে যাবেন? নেবেন না। শিক্ষকতা হচ্ছে এমন একটা প্রফেশন, আপনি যদি চান সৎভাবে জীবন যাপন করতে, এটা পসিবল। আপনাকে এখানে জোর করে কেউ ঘুষ দিয়ে যাবে না। ঠিক আছে, আপনি পড়াবেন, টাকা ইনকাম করবেন। ঠিক আছে, আপনি ক্লাসে পড়াবেন, ক্লাসের বাইরে গিয়ে যদি আপনার সুযোগ থাকে, সে এনার্জি থাকে, যদি সরকারের বিধিমালা মেনে আপনি যদি এক্সট্রাও পড়ান, সেটাও জায়েজ। ঠিক আছে, সেটাও আপনার জন্য জায়েজ।
ঠিক আছে, আপনি শান্তিতেই টাকা ইনকাম করতে পারবেন, এখানে কোনো প্রকার হিজিমনিতে ভুগবেন না। তো সাবজেক্টিভে 100 নম্বরের যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের উপরে আপনাকে কি করতে হবে, আপনাকে এই পরীক্ষা দিতে হবে। এখন আসেন মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন তাদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার করি। সহকারী মৌলবী এবং প্রভাষক, ঠিক আছে, প্রভাষক, এটা এই প্রভাষকে আপনাদের মোট নাম্বার হচ্ছে 200 নাম্বার। এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত। 200 নাম্বারের মধ্যে 140 সাবজেক্টিভ আর 60 নাম্বার হচ্ছে আপনার এখানে জেনারেল। 60 নাম্বার হচ্ছে এখানে জেনারেল। এটা হচ্ছে মাদ্রাসার জন্য। এখন জেনারেল যে বিষয়টা সেখানে কি কি থাকবে আপনার, জেনারেল হচ্ছে বাংলাতে থাকবে হচ্ছে 15, আবার ইংরেজিতেও 15, গণিতেও 15, আবার এই যে বিজ্ঞান, আচ্ছা বিজ্ঞান এখানে, গণিত এবং বিজ্ঞান এখানে হবে, গণিত এবং বিজ্ঞান এখানে হবে, আর এটা হবে জিকে। এই জিকেতে হচ্ছে 15 থাকবে। এই টোটাল 100 মার্কসে আপনার কি হবে, পরীক্ষাটা হবে 100 মার্কসে আপনার পরীক্ষাটা হবে। এটা এমসিকিউ আকারে, তবে এটা কিভাবে হবে, এমসিকিউ আকারে। আর ওই যে 160 মার্ক যেটা একটু আগে বলছি আপনাদের সাবজেক্টিভ, যেটা এই যে সাবজেক্টিভের যে 140 মার্ক, এখানে দেখা যাচ্ছে যে আপনার রিটেন হবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ভাই রিটেনটা কিভাবে হতে পারে, তবে আমি ধারণা করে বলছি, আমি জানি না, এটা নিয়ে আলোচনা চলছে যে ওনারা এক কথায় নিতে পারে, এক কথায় উত্তর, এক কথায় উত্তর, হ্যাঁ এক কথায় উত্তর প্রশ্ন থাকতে পারে, এবং এখানে থাকতে পারে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের, বর্ণনামূলকও আপনাকে, বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক আপনার কাছ থেকে উত্তর জানতে চাইবে। এভাবে হচ্ছে আপনাদের মাদ্রাসার এমসিকিউ থাকবে। জি সাইদ ভাইয়া, 60 নাম্বার হচ্ছে এমসিকিউ আকারে জেনারেল থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, জেনারেল বলতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে। আর জি ইবতদায়ীর ক্ষেত্রে একই নিয়ম, আর বিষয়ভিত্তিক 100 সবার জন্যই। জি যারা হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আপনাদের জন্য বিষয়ভিত্তিক সবার জন্য একই রকম থাকবে, সেটা হচ্ছে 100 নাম্বার। শুধু মাদ্রাসার ক্যান্ডিডেট যারা, ওনাদের জন্য হচ্ছে জেনারেলের 40 নাম্বার থাকবে। এটা থাকবে এমসিকিউ আকারে, এটা কনফার্ম। ঠিক আছে, এমসিকিউ আকারে হচ্ছে 60 নাম্বার থাকবে, আর 140 নাম্বার থাকবে হচ্ছে রিটেনে। তো এই হচ্ছে মানে বিষয়টা। আপনাদেরকে আবেদনের বয়স সীমা কত, এখন পর্যন্ত 35। ঠিক আছে, আপনি 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে যেমন ছিল 35 বছর অতিক্রম হয়ে গেলে আপনি ধরেন একটা নিবন্ধনে পাশ করেছেন, ভাইবা দিয়েছেন, সব দিয়ে আপনার সার্টিফিকেটও আছে, কিন্তু 35 বছর অতিক্রম করেছে বলে আপনার চাকরিটা হবে না। এই যে বয়স নিয়ে একটা কনফ্লিক্ট ছিল, একটা ঝামেলা ছিল, এটা আপাতত নেই। এখন আপনি সার্টিফিকেট পাইলে আপনার চাকরি 5 বছর বা 10 বছর পরে হলেও হবে। 35-এর পরেও যদি আপনি চলে যায় তারপর আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ, সার্টিফিকেট যদি থাকে। ঠিক আছে, তো বয়স নিয়ে এখন আর ঝামেলা নাই। তার নিবন্ধনের চাকরির সুবিধা এখানে কি কি দেখেন। নিবন্ধনের চাকরির আপনার সুবিধাগুলো হচ্ছে আপনাকে এখানে বাড়ি ভাড়া দেয়া হবে। ঠিক আছে, বাড়ি ভাড়া দেওয়া হবে, যদিও এটা সামান্য, এটা নিয়ে আলোচনা চলছে, হয়তো বাড়ি ভাড়াটা আপনাদের বাড়াবে। আবার এখানে আপনার বেতনের সাথে হচ্ছে চিকিৎসা ভাতা দেওয়া হবে, চিকিৎসা ভাতা, হ্যাঁ চিকিৎসা ভাতা দেওয়া হয় এখানে। তারপরে মূল বেতন, ঠিক আছে, মূল বেতন এটা দেয়া হয় আপনাকে। যারা সহকারী শিক্ষক 12,500 থেকে শুরু হয়। এখন তো মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একজন সহকারী শিক্ষক উনি জয়েন করার সাথে সাথে সব মিলিয়ে হচ্ছে 15,200 প্লাস, মানে 15,000-এর উপরে আপনি হচ্ছে টাকা পাচ্ছেন সহকারী শিক্ষক হিসাবে আপনি যদি জয়েন করেন স্কুল বা মাদ্রাসার মধ্যে। আচ্ছা, এটা চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে? দেখুন একটা বিষয়ে মানে অ্যানালাইসিস চলছে, এটা হুট করে দিয়ে দিলে আবার বিতর্কিত হয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে যে এটা ফল করে কিনা, সবকিছু চিন্তা করে স্যারেরা কিন্তু আসলে সিদ্ধান্তটা নিয়ে হচ্ছে আপনাদেরকে জানাবে। তবে আমরা ধারণা করতে পারি আপনি প্রিপারেশন নিতে থাকেন, প্রশ্ন যেভাবেই আসুক, পড়া তো সবে
প্রশ্ন যেখান থেকে আসে পড়া সবে, ঠিক আছে, নাম্বার এখান থেকে 40 দেখ, ওখান থেকে 50 দেখ, এখান থেকে 150 দেখ, ওখান থেকে 200 দেখ, কিন্তু প্রশ্ন পড়াশোনা সবে, ঠিক আছে। তো এই নিবন্ধনে আপনি যদি চাকরিটা পান, এটা আপনার অঞ্চলে হতে পারে, যেমন সহকারী শিক্ষক যারা, তারা হচ্ছে নিজ এলাকাতেই বেশি পায়। নিজ এলাকায় নিয়োগ কারা পায় বলেন তো? নিজ এলাকায় নিয়োগ পান যারা হচ্ছে সহকারী শিক্ষক। তাহলে সহকারী শিক্ষক যারা, তারা হচ্ছে নিজ এলাকায় চাকরি পাওয়ার সুযোগ আছে। তবে সবাই কিন্তু আবার নিজ এলাকায় পায়নি। কারণ কি? আপনার নাম্বার কম পেয়েছেন, রিটেন, এমসিকিউ এবং ভাইভাতে যদি নাম্বার কমে যায়, তাহলে আপনার নিজ এলাকাতে না পড়ে আপনি এক বিভাগ অন্য বিভাগেও আপনার চাকরি হতে পারে, ঠিক আছে। নিজ এলাকা নিয়োগ প্লাস অন্য বিভাগেও হতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আপনার নিয়োগ কিন্তু অন্য বিভাগেও হতে পারে, কারণ আপনার নাম্বার কম। আর আপনাকে যখন সিলেকশন করতে বলবে, আপনি যখন ধরেন সার্টিফিকেট পেয়ে গেছেন, তখন বিজ্ঞপ্তি দিবে যে আপনি 40টি প্রতিষ্ঠান বাছাই করেন। 40টি প্রতিষ্ঠান কি করতে হবে? প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করতে হবে। এই 40টা প্রতিষ্ঠান আপনি দিলেন। আবার একটা অপশন থাকে যে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনাকে চাকরি দিতে চায়, আপনি রাজি কিনা, এরকম একটা অপশন থাকে। ওখানে হ্যাঁ / না, এরকম 2টা অপশন থাকে। বা বাংলাদেশ সরকার চাইলে আপনাকে যে কোনো জায়গায় নিয়োগ দিতে যদি চায়, আপনি সেখানে চাকরি করবেন কিনা, আপনি রাজি কিনা, তাহলে হ্যাঁ অথবা না। তা আপনি যদি হ্যাঁ দেন, যদি আপনার মার্কস অনুযায়ী আপনার নিজ জেলাতে চাকরি না হয়, উপজেলাতে চাকরি না হয়, অন্য জায়গাতে যেখানে নাম্বার কম পেয়েছে প্রতিযোগিতায়, সেখানে আপনার চাকরিটা হবে, ঠিক আছে, হওয়া দরকার, ঠিক আছে, বেকারত্বটা অন্তত কাটান, ঠিক আছে। তো এই হচ্ছে জি আমাদের রাবেয়া রহমান বলেছেন ফিকা। আচ্ছা, ফিকা থেকে আপনার 140 নম্বরে পরীক্ষা হবে। স্যার আমি তো আরবিতে অনার্স করেছি, আমার তো একই অবস্থা, আপনারও হচ্ছে সেম অবস্থা হবে আপনার সাবজেক্টের উপর। আপনি যদি মাদ্রাসায় সহকারী মৌলবি হতে চান, তাহলে আরবি বিষয়ের উপর 140 নম্বরে পরীক্ষা হবে। আর যদি না, আপনি মাদ্রাসায় দিতে চান না, আপনি স্কুল কলেজে হতে চান, তখন আপনাকে আর ওইভাবে দিতে হবে না, আপনাকে 100, 200 নম্বরে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আপনি অনার্স করেছেন ধরেন কোনো বিশ্ববিদ্যালয় থেকে, তখন আপনাকে 100, 200 নম্বরে পরীক্ষা দিতে হবে। শুধু যারা মাদ্রাসায় চাকরি করতে চায় সহকারী মৌলবী হিসাবে অথবা প্রভাষক হিসাবে, সেক্ষেত্রে আপনাকে 140 নম্বরে সাবজেক্টিভে আপনাকে পরীক্ষা দিতে হবে। আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। আচ্ছা, সমাজবিজ্ঞান অনার্স মাস্টার্স, তাইলে হিসাব ক্লিয়ার। আপনার সমাজবিজ্ঞানে হচ্ছে 100 নম্বরে, আর হচ্ছে জেনারেলে হচ্ছে 100 নম্বরে পরীক্ষা হবে। আচ্ছা, আমি ফাজিল পাস। আচ্ছা, আপনি ফাজিল পাস দেখেন, আমি দ্বিতীয় স্লাইডের মধ্যে দেখিয়েছি যার যা যোগ্যতা আছে সে অনুযায়ী কোন কোন ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা অলরেডি আমি দেখিয়েছি। তো এই যে সুযোগ সুবিধাগুলো আপনি কিন্তু পাচ্ছেন, ঠিক আছে, বাড়ি ভাড়া থেকে চিকিৎসা, তারপর হচ্ছে মূল বেতন ইত্যাদি সুবিধাগুলো পাচ্ছেন। আবার চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে যে যারা ভালো সাবজেক্টের, গণিতের অথবা ইংলিশের অথবা বাংলার, ঠিক আছে, অথবা আইসিটির, তারা কিন্তু আবার প্রাইভেট পড়ায়ও দেখা যাচ্ছে যে আপনার বেতনের দ্বিগুণ আপনি ইনকাম করতে পারছেন। যদিও নিষেধ, আপনার ক্লাস চলাকালীন সময় আপনি পড়াতে পারবেন না, কিন্তু বাসায় আপনি টিউশন করার সে সুযোগটা আছে এখানে, ঠিক আছে। যাদের অনেক অনেক চাহিদা নাই, তারা কিন্তু এই চাকরিতেই হ্যাপি জীবনযাপন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসে নিবন্ধনের চাকরির আমি কিছু কৌশল আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রতিটি বিষয়ের উপরে বেসিক স্ট্রং করতে হবে আপনাকে। এই কিছু টেকনিক আপনাকে বলি। প্রতিটা বিষয়ের উপরে, বাংলা, ইংরেজি, জিকে, ডেইলি সায়েন্স এবং ম্যাথের উপরে আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে। বেসিকের পাশাপাশি শর্টকাট জানতে হবে। অনেকে দেখা যায় ডিটেলস পড়লে কিন্তু হবে না। তারপর হচ্ছে প্রতিটা বিষয়ের উপরে বিগত নিবন্ধনের প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। বিগত নিবন্ধনের প্রশ্নগুলো বিশ্লেষণ করতে হবে। আমি আজকে কিন্তু একটা ক্লাস নিব আপনাদের, ঠিক আছে, মাগরিবের পরে এ বিষয়ে আপনাদের কথা বলবো। তারপর রুটিন অনুসারে প্রতিটি টপিক শেষ করে উক্ত টপিকের উপর পরীক্ষা দিতে হবে। তারপরে প্রতিনিয়ত প্রতিটা বিষয়ের অত্যন্ত গুরুত্বের সাথে
টপিকের উপর রিভিশন চর্চা করতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনি যদি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এই বিষয়গুলো আপনি ধরে ধরে যদি পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার সামনে যে নিয়োগ পরীক্ষা হবে নিবন্ধনের, এই নিয়োগ পরীক্ষায় আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যদি সিরিয়াল অনুযায়ী আপনার লক্ষ্য ঠিক না রেখে যদি পড়াশোনা করেন, হবে না, হবে না। আপনি আরো 5টা পরীক্ষা দিলে হবে না। এখন যারা একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টা বিষয় শিখতে চান, তা আপনাদের জন্য একটা সুযোগ আছে আমাদের এখানে, ঠিক আছে? আমরা আপনাদেরকে একবারে আবেদনের জন্য আমরা তাদের জন্য হচ্ছে কি এইটা শুরু করেছি, সেটা হচ্ছে একদম বেসিক থেকে, শূন্য থেকে আমরা একটা ফুল কোর্স চালু করেছি নিবন্ধনের জন্য। আপনারা যারা নিবন্ধনে পরীক্ষা দিবেন তাদের জন্য এখানে সুযোগ আছে। আবার যারা প্রাইমারিতে টার্গেট নিয়েছেন, প্রাইমারিতে ভর্তি হতে পারবেন 10 থেকে 20তম গ্রেডে, এখন আপনি ফুল কোর্সে ভর্তি হতে পারবেন। তার মানে আপনি প্রত্যেকটাতেই এখানে চাইলে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন। আমি সাধারণ জ্ঞান পড়াই, সাইদুল স্যার ইংরেজি পড়ান, ম্যাথমেটিক্স যিনি নেন তিনি একজন বিসিএস ক্যাডার, কিন্তু আমরা আসলে লাইভে তাকে প্রতিনিয়ত আনতে পারছি না, কিছু রেস্ট্রিকশন আছে। তারপরে যিনি বাংলা ক্লাস নেন, আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে আশা করি। আমি এখানে দেখেছি যে অনেকেই প্রশ্ন করছেন, শুনলাম সাবজেক্টে 140 নাম্বার, এটা মন্ত্রণালয় অনুমোদন দিচ্ছে না, আসলে কি হবে? ভাইয়া, যদি মন্ত্রণালয় অনুমোদন না দেয়, যদি ডিপার্টমেন্ট এটাকে অনুমোদন না দেয়, তাহলে হবে না, 100 নাম্বারে হবে। আপনার বিষয় হচ্ছে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? ধরেন বললো যে আপনার সাবজেক্টের উপরে 20 নাম্বারের পরীক্ষা হবে। আচ্ছা বলেন, এই 20 নাম্বারের জন্য আপনার সাবজেক্টের কি 2-3 পেজ পড়লে হবে, নাকি ওই সাবজেক্টটা আবারও ডিভিশন দিতে হবে? পুরাটাই পড়তে হবে। নাম্বার যদি বেশি থাকে, নাম্বার যদি বেশি দেয় আপনার জন্য সুবিধা। ধরেন আমি ইংলিশে, ঠিক, এখন ইংলিশে 100 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে? 100 নাম্বারের পরীক্ষা হলে আমাকে ইংলিশের টোটাল বিষয়গুলো পড়তে হবে। এই 4-5 বছরে আমি যা যা ইংলিশ কোর্স করেছি, প্রত্যেকটা কোর্সের উপরে আমাকে ধারণা নিতে হবে, গ্রামাটিক্যাল যোগ্যতা অর্জন করতে হবে। আবার 100 নাম্বার না নিয়ে যদি 50 নাম্বারে নেয় সাবজেক্টিভ, তাহলে কি আমাকে কোনো বিষয় বা কোনো কোর্স বাদ দিয়ে পড়াশোনা করলে হবে? হবে না। তাহলে নাম্বার যত বাড়বে আপনার পরীক্ষায় নাম্বার, পরীক্ষাটা আপনার জন্য তত সহজ হবে। নাম্বার যখন আপনার সাবজেক্টিভে কমিয়ে দিবে, তখন আপনার জন্য পাস করাটা চ্যালেঞ্জ হয়ে যাবে। বুঝাতে পেরেছি? ভয় পাবেন না। মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন তারা 140 নাম্বার নিয়ে ভয় পাবেন না। পারলে 200 নাম্বার করে দেখ সাবজেক্টিভ, আরো ভালো হবে আপনার জন্য, ঠিক আছে? অন্তত ওই সাবজেক্টটা আপনার ভালোভাবে পড়াশোনা হবে। স্কুল পর্যায়ে 2 রিটেন কিভাবে হবে? আচ্ছা, 1 বসাতেই হবে ভাই, 1 বসাতেই হবে আপনার রিটেনটা। 100 নাম্বারে এমসিকিউ হবে আর 100 নাম্বারে হচ্ছে রিটেন হবে। এটা আপনাকে সাথে সাথে ওই যে পেপার দিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? যে আপনারা এই স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছেন না, এমসিকিউ 50 মিনিট বা 40 মিনিট দিয়ে হচ্ছে এমসিকিউটা নিয়ে নেয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে যা করে, পরে আবার দেখা যাচ্ছে যে রিটেনের জন্য খাতা দেয়। তো সেখানেও এই পদ্ধতিতে আপনার পরীক্ষাটা নেওয়া হবে। একসাথেই আপনাকে প্রশ্ন, তারপরে ওএমআর পেপার, তারপরে হচ্ছে অ্যান্সার শিট আপনাকে দেয়া হবে, ঠিক আছে? আপনি 1 বসাতে দিবেন। তারপরে সহকারী মৌলবী থেকে কি স্কুলের মৌলবী হিসাবে আবেদন করতে পারবেন? হ্যাঁ, যদি নাকি আপনার ওই যে আমি দ্বিতীয় স্লাইডটা আপনাদেরকে দেখিয়েছি ওই অনুযায়ী যদি আপনি কোয়ালিটি থাকে, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের জন্যই আমি আবার দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই ইয়াটা আপনার খুব দরকার, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই যে এই বিষয়টা, যেমন এসএসসি বা দাখিল পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু স্কুলেও পারবে না, স্কুল 2তেও পারবে না, কোথাও তারা পারতেছে না, ঠিক আছে? এটা ক্রস ক্রস ক্রস। আবার যারা এইচএসসি আলিমে যারা হচ্ছে কমপ্লিট করেছেন, তারা শুধু স্কুল 2তে পারবে, ঠিক আছে? আপনি এইচএসসি করেছেন কোনো সমস্যা নাই, আলিম করেছেন কোনো সমস্যা নাই, অথবা ভোকেশনাল থেকে পড়েছেন কোনো সমস্যা নেই, আপনি স্কুল 2তে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তারপর দেখেন ডিপ্লোমা পাস 3 বছর বা 4 বছর মেয়াদি হয়ে থাকে, সেখানে আপনি দেখেন স্কুলে শুধু অ্যাপ্লাই করতে পারবেন, কলেজে পারবেন না। আবার ডিপ্লোমা পাস প্লাস বিএসসি পাস,
এখানে আপনার তিনটাতেই যদি আপনার বিএসসি থাকে, বিএসসি যদি আপনার থাকে, এটা অনার্স সমমানের, কিন্তু যারা বিএসসি করে এটা অনার্সের মানে। তার মানে অনার্স করেছেন মানে আপনি স্কুলে করতে পারছেন, আবার স্কুল 2তেও করতে পারছেন, কলেজেও করতে পারছেন। আবার ডিগ্রি, যারা 3 বছর মেয়াদে ডিগ্রি করেছেন, তো তাদের ফাজিলে 3 বছর পাস বা সমমান, যাদের এরকম আছে, মানে 3 বছর ডিগ্রি তো সাধারণত 3 বছর হয়, আর যারা ফাজিল করেছেন তাদেরকে ডিগ্রির মান দেওয়া হয়েছে, তো তারা স্কুল 2তে অ্যাপ্লাই করতে পারবে, আবার শুধু স্কুলেও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু পারবে না কোথায়? কলেজে। কলেজে তারা অ্যাপ্লাই করতে পারবে না। আবার দেখেন, ডিগ্রি 3 বছর পাস অথবা ফাজিল করেছে, প্লাস এই যে প্লাস আছে, মাস্টার্স বা কামিল 2 বছরের আছে, তাহলে তিনি কিন্তু তিনটাতে পারতেছেন। দেখেন, স্কুল 2, স্কুল এবং আপনার প্রভাষক হিসাবে নিয়োগ পাওয়ার জন্য কলেজে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে অনার্স বা সমমানের 4 বছর বা পাস বা ফাজিল যদি 4 বছর মেয়াদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি ফাজিল কমপ্লিট হয়ে থাকে 4 বছর মেয়াদি এরকম, বা অনার্স যদি আপনি করে থাকেন, অনার্স অথবা ফাজিল এরকম যদি 4 বছর মেয়াদি হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু তিনটাতে অ্যাপ্লাই করতে পারছেন। হ্যাঁ, তিনটাতে অ্যাপ্লাই করতে পারছেন, স্কুলে এবং কলেজে অ্যাপ্লাই করতে পারছেন, সহকারী মৌলভী হিসেবে অ্যাপ্লাই করতে পারছেন, আবার আলিম ফাজিল মাদ্রাসায় আপনি প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপর যারা মাস্টার্স করেছেন তাদের আর কোনো টেনশন নেই, তারা সবগুলোতে পারছেন। তাহলে অনার্স এবং মাস্টার যাদের আছে, অনার্স এবং মাস্টার যাদের আছে, কামিল যাদের আছে, তারা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আমি আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। দেখেন, এরপরে কোনো প্রশ্ন আর আছে কিনা আপনাদের? ওকে, ঠিক আছে, এগুলো আমি আলোচনা করেছি। 100 নম্বরে পরীক্ষা হবে, আবারও প্রয়োজনে এটা দেখবেন। তা আপনারা যারা এই বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য মূলত হচ্ছে আমাদের কিছু আয়োজন আছে। সেটা হচ্ছে আমরা নিবন্ধনে ভর্তি নিচ্ছি, প্রাইমারিতে ভর্তি নিচ্ছি, 10 থেকে 20তম গ্রেডেও ভর্তি নিচ্ছি, ফুল কোর্সে, এগুলোতে কিন্তু ফুল কোর্সে। তা আমাদের যে কোর্সগুলো আমি আবার একটু দেখাচ্ছি: 19তম নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি শিক্ষকের সহকারী হিসাবে নিয়োগ, 10 থেকে 20তম গ্রেডের নিয়োগ, এই সকল ক্ষেত্রে আপনাদের নিয়োগের ব্যবস্থা, নিয়োগের জন্য যে প্রিপারেশন, আপনাকে নিজেকে প্রস্তুত করানোর জন্য আমরা এই কোর্সগুলো লঞ্চ করেছি। তা আপনি এখানে প্রতিটা ক্লাস এখানে রেকর্ড থাকবে, প্রতিটা ক্লাসের উপর পরীক্ষা নেওয়া হবে, 4টা বিষয়ের উপরে মিনিমাম 1200 টাকা মূল্যের হাইলাইটস আপনি ফ্রিতে পাবেন। তো এই সুযোগটা কিন্তু আপনাকে আমরা এখানে দিতে পারছি। এখন দেখেন, আপনি যদি, আমি একটা অফার দিব আপনাদেরকে, এখানে যদি কেউ ভর্তি হতে চান 3500 টাকা দিতে হচ্ছে, আর এখন লাইভ চলাকালীন সময়ে আপনি 1750 টাকা দিয়ে তারপর ভর্তি হতে পারবেন, যারা প্রাইমারিতে আপনি ভর্তি হতে চান। তবে আপনাদের জন্য আপনার এই 1750 দিতে হবে না এখন, আর 3500 তো দিতে হবেই না। যদি আপনি প্রাইমারিতে ভর্তি হতে চান অথবা নিবন্ধনে ভর্তি হতে চান, তাহলে জাস্ট 1450 এখন দিলেই হবে। সময় হচ্ছে জাস্ট 10 মিনিট। ঠিক আছে, 10 মিনিটের আমি একটা অফার দিচ্ছি, 10 মিনিটের অফার। এই 10 মিনিটের অফার আপনাদের মাত্র 1450 টাকা। এটা হচ্ছে বিকাশ করে দিবেন এই নাম্বারটাতে। দেখেন, আমি একটা নাম্বার দিয়েছি 01767265758, 01767265758। এই নাম্বারে আপনি যদি 1450 টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লেখেন, পেমেন্ট ডান, এই লাইভে পেমেন্ট ডান লেখেন আপনি, এবং লাস্ট 3 ডিজিট, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই লাস্ট নাম্বারের যে 3 ডিজিট, এই 3 ডিজিটটা একটু লিখে দেন, আমরা সাথে সাথে আপনাকে অ্যাড করে ফেলবো আমাদের সিক্রেট গ্রুপে। ঠিক আছে, আমাদের সিক্রেট গ্রুপে। স্যার ডিভিশনগুলো বলেন। আচ্ছা, ডিভিশনগুলো যদি আমি বলি, কোনো ক্ষেত্রে আপনি 3rd ডিভিশন পাইলে হবে না। ঠিক আছে, আপনাকে মিনিমাম এগুলাতে অ্যাপ্লিকেশন করতে আপনাকে 1st ক্লাস অথবা 2nd ক্লাস পেতে হবে, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, দাখিল হোক, আলিম হোক, অথবা অনার্স মাস্টার্স হোক। কোনো ক্ষেত্রে যদি আপনি 3rd ক্লাস পেয়ে থাকেন, অর্থাৎ 2 পয়েন্টের নিচে, হ্যাঁ, অথবা আপনার আউট অফ 4-এ যদি আপনার 2 পয়েন্টের নিচে থাকে, অথবা আউট অফ 5-এ
দেখা যাচ্ছে যে আপনি 2.5ও আপনি পান নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন না। যদি আপনার সেকেন্ড ক্লাস থাকে তাহলে আপনি এই নিবন্ধনের যে কোনো অথবা প্রাইমারির যে কোনো পরীক্ষাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেকেন্ড ক্লাস লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো একটু দ্রুত করতে হবে। আমি সময় মাত্র 10 মিনিট দিয়েছি, 10 মিনিট। আলহামদুলিল্লাহ দেখছি অনেকেই টাকা পাঠিয়েছেন। আমি একটু পরে শোনাচ্ছি। 1710 থেকে টাকা এসেছে, 130 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 988 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা টাকা পাঠাচ্ছেন ভাই, আমি একটু প্লিজ আপনাদেরকে বলবো, এখানে আপনার লাস্ট 3 ডিজিট এবং পেমেন্ট ডান, এই দুইটা জিনিস লিখে দিবেন। যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন ভর্তি হওয়ার জন্য আপনি লাস্ট 3 ডিজিট এখানে লিখে দিবেন, আর পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন। জি আলহামদুলিল্লাহ টাকা আমরা পেয়েছি, 163 থেকে আমাদের টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। যারাই পাঠাচ্ছেন নো টেনশন, আপনি নিশ্চিত থাকেন, আমরা আপনাকে এখনই অ্যাড করে দিব আমরা। ঠিক আছে, এখনই অ্যাড করে দিব। তো দ্রুত করতে হবে। হ্যাঁ, অলরেডি 3 মিনিট শেষ, আর 7 মিনিট বাকি আছে। 7 মিনিট, 7 মিনিটের অফারে আপনি হচ্ছে ভর্তি হবেন। 7 মিনিটের অফারে, 7 মিনিটের অফারে আপনাকে ভর্তি হতে হবে। জাস্ট আপনি কত 1450 টাকা পাঠাবেন। পাঠালে আপনাকে কিন্তু 1200 টাকা মূল্যের 4টা বিষয়ে হাইলাইটস আপনাকে দিব। 4টা বিষয়, বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথমেটিক্স, এরকম 4টা বিষয়ের উপরে হাইলাইটস দেওয়া হবে। ওগুলোর দাম আছে বাজার মূল্য 1200 টাকা। তবে মজার বিষয় হচ্ছে, আপনাদের জন্য সুখবর, সেটা হচ্ছে অলরেডি আমাদের হাইলাইটস রেডি হয়েছে আলহামদুলিল্লাহ। একটু আগে আমাকে জানিয়েছে যে হাইলাইটসগুলো প্রেস থেকে রেডি করেছে। কাল থেকে আপনারা ইনশাল্লাহ আপনাদের ঠিকানা মতো আমরা পাঠাতে শুরু করব। ঠিক আছে, যারা যারা ভর্তি হবেন কালকে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যারা যারা ভর্তি হবেন, লাইভ চলাকালীন সময় হচ্ছে 1450 টাকা, আর লাইভ যদি কেটে যায় 3500 টাকা। ঠিক আছে, লাইভ কেটে গেলে 3500 টাকা। লাইভ চলাকালীন সময়ে যারা অফারটি লুপে নিতে চান তারা হচ্ছে জাস্ট 1450 টাকা এই নাম্বারে বিকাশ অথবা নগদে এই সেন্ড মানি করবেন। ঠিক আছে, জীবন একটা যুদ্ধের নাম, জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জের নাম। এই চ্যালেঞ্জগুলোকে ফেস করতে হয়, কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকা চলবে না। আপনি দেখবেন যেই ক্ষেত্রে কষ্ট পাচ্ছেন বা ভয় পাচ্ছেন, একটা ফোবিয়া কাজ করে, ওই জিনিসটাই আপনার সামনে বেশি বেশি চলে আসবে। আপনি যেটা কল্পনাও করেন না যে আল্লাহ আমি এটা করতে পারবো না। ঠিক আছে, আপনি হসপিটালে যান নাই জীবনে, কখনো হসপিটালে যান নাই, যে এটা ভয় পাচ্ছেন আল্লাহ হসপিটাল গেলে জানি কি হয়, দেখবেন যে কোনো না কোনো কারণে আপনাকে হসপিটালে যেতে হচ্ছে। ঠিক আছে, তার মানে ভয় পাওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে মোকাবেলা করার জন্য, ঠিক আছে, আপনাকে প্রস্তুত থাকতে হবে। তাইলে এই যে নিবন্ধন পরীক্ষা সামনে আসছে, এই পরীক্ষার জন্য আপনাকে রেডি রাখতে হবে। যেদিনে সার্কুলার দেয়, যখনই পরীক্ষা নেয়, যাতে আপনাকে মানে যোগ্যতার স্বাক্ষর দিয়ে, যোগ্যতার প্রমাণ দিয়ে আপনি যাতে সেই চাকরিটা পেয়ে যান। অন্তত আত্মার একটা শান্তি যে আমি কিন্তু যোগ্যতা দিয়ে আমি চাকরিটা পেয়েছি, এটা ভাল লাগবে আপনার ভিতরে, এটা আপনার ভিতরে অনুপ্রেরণা দিবে, এবং সামনে আরো অনেক কাজ হাতে নিতে বা কাজ করতে আপনি সাহস পাবেন। ঠিক আছে, আচ্ছা, স্কুল পর্যায়ে 2 রিটেনের কোন সাবজেক্টে হবে? আমি এইচএসসি পাস। আচ্ছা আচ্ছা, আপনাকে এইচএসসি পাশে যদি হয়ে থাকে, আপনাকে এই বিষয়ে সুস্পষ্ট কিছু বলা নেই। তবে আপনি এইচএসসি পাস করলেও আপনার গ্রুপিং সাবজেক্ট যেগুলো আছে, আপনি কি সায়েন্স না কমার্স, ওই বিষয়ের উপরে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, গ্রুপিং সাবজেক্টে আপনার পরীক্ষা দিতে হবে এইচএসসি পাশে যদি হয়ে থাকে। যদি আপনি কমার্স, এই কমার্সের আপনার সাবজেক্টগুলো থেকে প্রশ্ন করবে এমসিকিউ আকারে অথবা এক কথায় উত্তর, অথবা আপনি সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, এখান থেকে আপনাকে প্রশ্ন করবে এমসিকিউ অথবা এক কথায়, অথবা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে। আপনি হচ্ছে ওখানে অংশগ্রহণ করতে হলে। আচ্ছা, আচ্ছা, আলিম পাশে রিটেনে কি
কি কি পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আলিম পাশে রিটেনে আপনি যদি স্পষ্ট করতেন আপনি আসলে কোন গ্রুপের, আপনি কি জেনারেল নাকি সায়েন্সের। সাধারণত মাদ্রাসায় যারা পড়াশোনা করে দুইটা গ্রুপে, একটা হচ্ছে জেনারেল, আরেকটা হচ্ছে সায়েন্স। এই দুইটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে ইয়ে করা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি আমার চাকরিটা খুব দরকার স্কুল 2-তে অথবা স্কুলে আমি অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করেন। তা আপনার জেনারেল থেকে আপনাকে প্রশ্নগুলো করবে, আপনাকে আপনার সাবজেক্টিভ যে বিষয়গুলো আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হ্যাঁ, বা এমসিকিউ আকারে প্রশ্নগুলো আপনাকে করতে পারে, সহজ সহজ থাকবে আপনার। ঠিক আছে, কারণ ওখানে ওনারা জানবে যে আপনি এইচএসসি পাশে অথবা আলিম পাশে অ্যাপ্লিকেশন করেছেন। এখন কোনো পরীক্ষার জন্য ক্লাস করছি, আমরা তো একবার ভর্তি হলাম। আচ্ছা, যারা ভর্তি হয়েছেন নো টেনশন, পেইড বেসে আপনাদের ক্লাসগুলো হচ্ছে, সেগুলো যারা নিবন্ধনে হয়েছেন নিবন্ধনের ক্লাসগুলো হচ্ছে, যারা প্রাইমারিতে ভর্তি হয়েছেন তাদের আলাদা ক্লাস হচ্ছে। আর প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড আছে আপনাদের জন্য। আবার যারা এখন নতুন হচ্ছেন আপনাদের জন্য সেভ, একবার বেসিক থেকে। ধরেন আপনি বাংলার কিচ্ছু বুঝেন না, হ্যাঁ, আমি বাংলার একবারে আমি অনার্স করেছি, ধরেন কিসে, আমি ইংলিশে অনার্স করেছি, তাই তা বাংলা কম পারারই কথা, অথবা আপনি বাংলা অনার্স করেছেন ইংলিশ আপনি কম পারারই কথা, এটাই স্বাভাবিক। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে একবার বেসিক থেকে শুরু করব, আপনাকে ইংলিশের গ্রামার প্রথম থেকে একবার ধরে ধরে ওয়ার্ড মিনিং থেকে শুরু করে সবকিছু আপনাকে এখানে পড়াবো। আর বাংলার গ্রামার ধরেন কারক, সন্ধি, বিভক্তি যা আছে সবকিছু আপনাকে A to Z এখানে ধরে ধরে শেখানো হবে। আর মজার বিষয় কি জানেন, আমরা ধরেন একটা লেকচার শেষ করব, এই লেকচারের উপরে আপনাকে পরীক্ষা দিব। ঠিক আছে, যে আপনি একটা টপিকের উপরে পড়াশোনা করেছেন আবার পরীক্ষাও দিচ্ছেন, এটার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করে নিলেন যে আসলে আমি যোগ্য কিনা, যে আসলে আমি পারবো কিনা। যখন এখানে নাম্বার আপনি বেশি পাবেন, এটা আপনাকে কনফিডেন্স দিবে, অনুপ্রেরণা দিবে, আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। ঠিক আছে, সুতরাং জীবনের আরেক নাম হচ্ছে পরীক্ষা। আপনি মইরা গেলেও পরীক্ষা দিতে হবে, কবরে গেলেও হচ্ছে 3টা প্রশ্ন উত্তর ভাইবা, কবরে হচ্ছে মানকান নাকির আপনার ভাইবা নিবে। ঠিক আছে, তো সেখানে যদি আপনি প্রশ্ন উত্তর না দিতে পারেন, ওখানে থাপড়ানো শুরু করবে, ওখানে শাস্তি দেওয়া শুরু করবে। আর দুনিয়াতে আপনি ফেল না করলে হচ্ছে আপনার হতাশা, টেনশন, তারপরে হচ্ছে কি একটা অসহনীয় অবস্থা তৈরি হয়। ঠিক আছে, আর অন্য পরপারে যদি চলে যান, সেখানে দেখা যাচ্ছে যে এই হতাশার চেয়ে মাইরটা বেশি পড়বে আর কি। ডিগ্রিতে প্রাণী, উদ্ভিদ এবং গণিত সাবজেক্ট নিয়ে পাশ করেছি, তাহলে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবো। আচ্ছা, এখন ভাই আপনার কি মাস্টার্স আছে কি না? যদি মাস্টার্স থাকে, ঠিক আছে, তাইলে আপনি যে কোনো পর্যায়ে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন, স্কুল অথবা স্কুল 2 অথবা প্রভাষক, সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন প্রশ্নটা করেছেন স্যার আমি ডিগ্রিতে প্রাণী, উদ্ভিদ এবং গণিত সাবজেক্ট নিয়ে পাশ করেছি। মাই গড, 3টা সাবজেক্ট আপনি যেহেতু, তাহলে 3টা সাবজেক্টেই আপনাকে পরীক্ষা দিতে হবে। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, একটা জিনিস সহজভাবে বুঝেন, আপনি যে সাবজেক্ট অনার্স, মাস্টার্স বা ডিগ্রি করেছেন ওই সাবজেক্টের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। আরেকটা হচ্ছে জেনারেলটা সবার জন্য। ঠিক আছে, আপনি গণিত করলেও আপনাকে কিন্তু জেনারেলে প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু দেখি কারা কারা ভর্তি হয়েছে। আচ্ছা, অনেকেই দেখছি টাকা পাঠিয়েছেন। আচ্ছা, 988 থেকে টাকা পাঠিয়েছেন, আবার 64 থেকে টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আবার টাকা পাঠিয়েছেন 216 থেকে টাকা পাঠিয়েছেন, ওকে ভাই টাকা পেয়েছি। আবার 541 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আবার 542 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 11 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে টাকা এসেছে 170 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের টাকা আমরা পেয়েছি, আপনাকে এখনই অ্যাড করে দেওয়া হবে। সময় কিন্তু আপনাদের শেষ হয়ে গেল, তাই না? কিন্তু আপনাদের কথা বিবেচনা করে যারা প্রস্তুত না, ঠিক আছে, আমাদের রাশেদ আলী ভাই আপনার টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। ভর্তি হলাম, বাট 1500 টাকা নিল যে, আচ্ছা আপনি 50 টাকা বাড়িয়ে দিয়েছেন আর কি, থ্যাংক ইউ।
ঠিক আছে, আপনি 50 টাকা বাড়িয়ে দিলেন, আপনি খুব উদার, আপনার মন অনেক উদার, কিন্তু অনেকে 1450 বলছি 1 টাকা বেশি দেয় না। আবার অনেক সময় অফার থাকে 1499 টাকা, ঠিক আছে, সে বান্দা বা বান্দি 1499 টাকা পাঠায়। এত পরিমাণ হিসাব আল্লাহ করেন, অসুবিধা নেই। 1499 যদি আপনি পাঠান, নো টেনশন। আপনি 1450 টাকা যদি পাঠান, কোনো সমস্যা নেই। আর যদি 1500 টাকা পাঠান, তাহলে তো আমরা খুশি। ঠিক আছে, আমরা খুশি। আপনাকে যারা যারা টাকা পাঠিয়েছেন ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা দেখি আর কারা কারা পাঠিয়েছেন। ওকে, 881 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 710 থেকে টাকা এসেছে, 245 থেকে টাকা এসেছে, 129 থেকে টাকা এসেছে, 094 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকে অ্যাড করে দিব, কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না কেন? আমি বলছিলাম যে টাকা পাঠাবেন, টাকা পাঠাবেন, ঠিক আছে, 1450 টাকা তো পাঠাবেনই, সাথে সাথে আপনি লিখে দিবেন পেমেন্ট ডান। ঠিক আছে, পেমেন্ট ডান। তাতে কি হয়? তাতে আমাদের অ্যাড করতে সুবিধা হয়, সাথে সাথে আপনাকে অ্যাড করে দিচ্ছি। অনেকে দেখেন ভর্তিও বলতেছে ভাই আমাকে অ্যাড করতেছে না, কারণ আপনারটা খুঁজে খুঁজে বের করি আমরা, আবার আপনাকে মেসেজ করতে হয়, কথা বলতে অনেক সময় দরকার হয়। ঠিক আছে, কিন্তু আপনি এখানে পেমেন্ট ডান লেখেন। আবার অনেকে লজ্জায় করে না, আবার অনেকে চিন্তা করে যে শুধু চাকরিটা আমিই পাবো আর কারোরে না, আমি গোপনে গোপনে ভর্তি হয়ে আমি শুধু এই ক্লাস করব আর চাকরি পেয়ে যাব। ঠিক আছে, অনেকের চিন্তা ভাবনা এরকম থাকে। তাইলে 1450 টাকা কোন নাম্বারে পাঠাবেন? এই যে নাম্বার 01767265758, এই নাম্বারে আপনি হচ্ছে টাকা পাঠাবেন, বিকাশে অথবা নগদে। নাম্বার একটাই, বিকাশের জন্যই নাম্বার, নগদের জন্যই নাম্বার। এটা হচ্ছে সেন্ড মানি, সেন্ড মানি করে দেন। আর রকেট করলে হচ্ছে এই যে, আপনি যদি রকেটে পাঠাতে চান তাহলে 01306859293 এই নাম্বারে আপনি পাঠাবেন। ঠিক আছে, খুব দ্রুত। আমি আর 2 মিনিট সময় দিব, 2 মিনিট। ঠিক আছে, আমি আর 2 মিনিট সময় দিব। যান, এই 2 মিনিট সময় অফারের। অনেকে আছে যে কাছাকাছি নেই দোকান, অনেক দূরে গিয়ে তারপর টাকা পাঠাতে হয়। অনেকে দেখা যাচ্ছে যে দূরে গিয়ে টাকা পাঠাতে হয়। ঠিক আছে, যান, আরো একটু সময় আপনাকে বাড়িয়ে দিলাম। সময় পেয়েছেন অবশ্যই, আশা করি আপনি পাঠিয়ে দেন। ওকে, আচ্ছা, যার কাছে টাকা নেই, এখন ভাই আমার কাছে তো টাকা নাই, এই মুহূর্তে কি করব? আমার আর্থিক সমস্যা আছে, আমি এখন কি করব? যদি কারো আর্থিক সমস্যা থাকে প্লিজ আমার কথাটা একটু শুনেন। আর্থিক সমস্যা থাকলে এই নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে আপনার দুঃখটা বলেন, আমরা বিবেচনা করব আপনাকে কি করা যায়। কাউকেই হতাশ করব না, এতটুকু বিলিভ রাখেন, আমাদের উপরে বিশ্বাস রাখেন। আপনাদের কাউকে আমরা হতাশ করব না। এখানে আমাদের যে যারা যারা টেকনিশিয়ান আছে, আলাদা আলাদা ফোন নিয়ে বসে আছে, আপনাদের কথাগুলো বলবেন, আমরা হচ্ছে ওনারা হচ্ছে এগুলো নোট রাখবে। আমি এই ক্লাস শেষ করে সাইদুল স্যার সহকারে বসবো, বসে হচ্ছে যারা যারা আর্থিক সমস্যার কথা বলেছে, যারটা সম্ভব, ঠিক আছে, আলোচনা সাপেক্ষে আপনাকে আমরা ভর্তি করে নিব, ডিসকাউন্ট দিয়ে হলে আমরা ভর্তি করাবো। যান, হতাশ হবেন না। শুধু আর্থিক সমস্যা যাদের আছে তারাই শুধু, ঠিক আছে। অথবা আপনি এতটুকু বলতে পারেন যে ভাইয়া আমার তো আর্থিক সমস্যা, আমি এখন ভর্তি হতে পারছি না, তাহলে আমি এখন কি করব? তাহলে আপনি মেসেজ দেন, ঠিক আছে, মেসেজ দিয়ে ফোন দেন, ফোন দিয়ে আপনি বলেন যে ভাই আমি টাকাটা একটু পরে দিচ্ছি। আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে যার সমস্যা নাই সেও হচ্ছে আর্থিক দেখা যাচ্ছে যে প্রবলেমটাকে দাঁড় করায়। ঠিক আছে, সবাই কম দিন না, কারণ আমরা তো যারা টিচার, আমাদের এখানে অফিসের অনেক খরচ আছে। তো তারপরেও আমরা চেষ্টা করি যাতে অর্থনৈতিক সমস্যার কারণে আমাদের কোনো ভাই, কোনো বোন, কোনো বন্ধু যাতে ঝরে না পড়ে। আপনার যে ইচ্ছা, আপনার যে প্রতিভা, অর্থনীতির কাছে কেন আপনি হার মেনে যাবেন? অর্থনীতির কাছে কেন আপনি হেরে যাবেন? আমরা এটা কখনো হতে দিব না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সমাজে আপনি প্রতিষ্ঠিত যদি হতে চান তাহলে পরিশ্রমের বিকল্প কিছু নাই। এখানে অর্থনৈতিকভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে, শারীরিকভাবে আপনাকে পরিশ্রম করতে হবে, আবার আর্থিকভাবে তারপরে হচ্ছে আপনাকে সময় দিতে হবে, যত্ন করতে হবে।
টার্গেট ফিক্সড করতে হবে। এই সবগুলো সমন্বয় হচ্ছে আপনার ভাগ্য চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি যদি বাসায় বসে চিন্তা করেন যে আপনার ভাগ্যটা অটো স্রষ্টা চেঞ্জ করে দিবে, এটা ভুল। স্রষ্টা কখনো এসে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ চায়, যতক্ষণ না পর্যন্ত বান্দা চেষ্টা করে। আচ্ছা স্যার আমি কি ভর্তি আছি, যদি দেখে জানাতেন। হ্যাঁ আচ্ছা, আপনারটা আমি চেক করব, কিন্তু আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন আর কিছু কম দেওয়া হয় না? আর কিছু কম দিয়ে আর কি কম দিতে চান বলেন? লাইভ চলাকালীন সময় আমি 1450 টাকা বলেছি, আর কি কম দিবেন বলেন? এখানে 1200 টাকা মূল্যের হাইলাইটস। আপনি এই হাইলাইটগুলো যদি বাজার থেকে কিনেন, আমাদের বই তো বাজারে আছে, লাইব্রেরিতে আছে, 1200 টাকা নিবে। কিন্তু আমাদের এখানে যদি ভর্তি হন, আমরা ফ্রি দিচ্ছি। তার ভর্তি কিন্তু স্টুডেন্টরা ফ্রিতে পাচ্ছে। আমাদের ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো দেখে দেখে অনেকে বই কিনতে যায় বাজারে, লাইব্রেরিতে, সেখানে 1200 টাকা দাম রাখে লাইব্রেরিতে। কিন্তু আমরা জাস্ট 1450 টাকা নিচ্ছি, নামে মাত্র একটা ফি, কিন্তু বই দিয়ে আপনাকে পোষায় দিচ্ছি। এই জায়গাটা আমরা এনজয় করি বলে আমরা এতটুকু স্যাক্রিফাইস করতে পারছি। আচ্ছা, এখানে জি আরেকজন ভাই টাকা পাঠিয়েছেন 373 থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরেকজন টাকা পাঠিয়েছেন 40 থেকে, থ্যাংক ইউ ভাইয়া। 311 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপরে 777 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা টাকা পাঠিয়েছেন, স্যার আমি গ্রুপে জয়েন, কি জানি আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনাকে গ্রুপে এখনই জয়েন করা হবে। ভর্তি আছি, আপনার ক্লাস অসাধারণ, ক্লাসে পড়া হয়ে যায় ইনশাল্লাহ। আমার আজকে সারাদিন তো আমি পেইড বেসের ক্লাস নিয়েছি, আজকে রাত 9টাও আমার পেইড বেসের ক্লাস আছে। যারা যারা ভর্তি হয়েছেন তাদের কিন্তু সাধারণ জ্ঞানের ছন্দ দিয়ে দিয়ে আপনাকে এমনভাবে পড়াইয়া দেই যাতে বাসায় আর কষ্ট করতে হয় না। আমার এমনও হয়েছে অনেক স্টুডেন্ট এখন টিচার, অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছেন খুব ভালোভাবে। ঠিক আছে, তা আপনি যেহেতু শিক্ষক হতে চান, এই ক্লাসগুলো আপনাকে করতে হবে এই কারণে টেকনিকটা অন্তত হলপ করার জন্য, অর্জন করার জন্য। আমরা কিভাবে ক্লাস নিচ্ছি, সাইদুল স্যার কিভাবে একটা কঠিন জিনিসকে সহজভাবে আপনাকে বুঝাতে চাচ্ছে, এটা আবার আপনার স্টুডেন্টের উপরে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যারা ইএলটি করে, ইএলটি দেখবেন ইংলিশের যারা ইএলটি করে তাদেরকে শেখানো হয় কিভাবে আপনি টিচিং দিবেন, কিভাবে স্টুডেন্টদেরকে আপনি কমিউনিকেটিভ ওয়েতে শিখাবেন। ঠিক আছে, অনেকে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু পড়াতে পারে না, ভালো বুঝাতে পারে না। আবার দেখা যায় রেজাল্ট অত ভালো ছিল না, ক্লাসের মধ্যে কখনো ফার্স্ট ছিল না, কিন্তু সে যখন ক্লাসে পড়াতে যায়, এখন টিচার হয়েছে, এত চমৎকার বুঝায়। ঠিক আছে, অসাধারণ। ঠিক আছে, সুতরাং ভালো স্টুডেন্ট হলেই যে আপনি ভালোভাবে পড়াতে পারবেন, বুঝাতে পারবেন, ভালো শিক্ষক হবেন অথবা কর্মস্থলে ভালো করবেন, ব্যাপারটা তা নয়। এই যে সহজভাবে বুঝাতে পারা, সহজভাবে কাজটাকে উপস্থাপন করা, এটা একটা হ্যাকমত, এটা আলাদা একটা স্ট্র্যাটেজি, এটা আলাদা একটা স্কিল, এটা আপনাকে অর্জন করতে হবে। আচ্ছা, কল দিলে রিসিভ করে না। আচ্ছা, একসাথে অনেকে ফোন দিচ্ছে, তো শত শত স্টুডেন্টরা ফোন দিচ্ছে, এই কারণে ফোন রিসিভ করছে না। ভাইয়া আপনি ফোন দিয়ে রাখেন, একবার দুইবার ট্রাই করতে থাকেন। যদি আপনি ফোন দেন, আপনার ফোন আবার ব্যাক করা হবে। ঠিক আছে, আপনার নাম্বারে এখান থেকে মিস কল উঠে থাকবে, আপনাকে ব্যাক করা হবে, নো টেনশন। আপনি এই নাম্বারগুলোতে যখন ফোন দিবেন, নাম্বার ব্যাক করা হবে। জি, আমাদের 230 থেকে হ্যাঁ টাকা এসেছে ভাই, জি মেসেজ দিয়েছেন, টাকা পেয়েছি, নো টেনশন, নো টেনশন। আপনাদেরকে যারা যারা পেমেন্ট করেছেন 1450 টাকা যারা পেমেন্ট করেছেন তাদেরকে কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি এখনই, নো টেনশন। আজকের মধ্যে আপনি অ্যাড হয়ে যাবেন 1450। এই আমি 1400 লিখতেছি কেন, 1450। ঠিক আছে, এখন পাঠাবেন নট 3500, নট 1750। তবে আমি যখন লাইভ কেটে দিব, ঠিক আছে, আমি তো 10-15 মিনিট সময় দিয়েছিলাম, কিন্তু এখন সময় কিন্তু আমি বাড়িয়েছি, সময় বাড়িয়েছি আপনাদের
অনেকে মেসেজ দিচ্ছেন, দেখা যাচ্ছে যে ভাইয়া টাকা প্রবলেম, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন। দেখা যাচ্ছে যে এই কারণে আপনাদের সময়টা বাড়িয়েছি। একজন বলছেন টাকা কোন নাম্বারে দিবেন, এই যে নাম্বারটা, এই যে আমি বিকাশ নাম্বার দিয়েছি দেখেন, 01767 26 57 58, 01767 26 57 58। এই নাম্বারে 1450 টাকা পাঠিয়ে আপনি লিখবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখবেন। ঠিক আছে জামান ভাই, আশা করি যে উত্তর পেয়েছেন। এটা বিকাশ এবং নগদ দুটা নাম্বারই আছে, আপনি পাঠিয়ে দেন। একবার চিন্তা করেন, যদি একবার চাকরি পেয়ে যান আপনার লাইফ কিন্তু ঘুরে যাবে। ঠিক আছে, আপনার লাইফটা সেটেল হয়ে গেল, অন্তত একটা গল্প তৈরি হলো আপনার বলার জন্য। এখন অনেক ফ্রেন্ডরা আপনাকে গল্প শোনায়, আপনি 1 বছর পরে আপনার গল্পটা তাকে শোনাবেন, কি পরিমাণ কষ্ট করতে হয়েছে এই চাকরিটা জোগাড় করতে, এবং এই চাকরিটা যে আপনি ঘুষ ছাড়া, ঘুষ দেয়া ব্যতীতই যে আপনি আপনার যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছেন, এরকম একটা গল্প, সৎ গল্প আপনি বলতে পারবেন, সত্য গল্প আপনি বলতে পারবেন। অনেকে তো বানায় বানায় মিথ্যা গল্প বলে, কিন্তু আপনি চাকরি পাওয়ার পরে যে গল্পটা বলবেন, সেটা হোক প্রাইমারি চাকরি, সেটা 10 থেকে 20তম হোক চাকরি, অথবা নিবন্ধনের চাকরি হোক, এটি আপনার কাছে অনেক, কারণ আপনি আপনার যোগ্যতা দিয়ে সেই চাকরিটা পেয়েছেন। ঠিক আছে, এটা জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, দ্রুত করতে হবে, দ্রুত। ঠিক আছে, আর মাত্র 4 মিনিট, যান আরো 4 মিনিট দিলাম। এই 4 মিনিটের মধ্যে ম্যানেজ করেন, ম্যানেজ করে হচ্ছে পাঠান। নাম্বার দেয়া আছে, এই নাম্বারে পাঠান। আচ্ছা, নামাজের সময় হয়ে যাচ্ছে, দ্রুত পাঠাতে হবে।